গোটা দেশের নজর ছিল আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ফলাফলের দিকে। মারাঠা ভূমিতে এনডিএর জয় আর ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকে। পাশাপাশি 15টি রাজ্যের 48টি বিধানসভার আসন এবং 2টি লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফলের দিকেও কিন্তু নজর ছিল সবার। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক সব ফলাফল। মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 287টি আসনে নির্বাচন হয়েছে। বিজেপির দখলে যাচ্ছে 133টি আসন। শিবসেনা একনাথ শিন্দের 57টি আসন, এনসিপি অজিত পাওয়ারের 41টি আসন, শিবসেনা উদ্ধব ঠাকরের 20টি আসন, এনসিপি শরদ পাওয়ারের 10টি এবং কংগ্রেসের 15টি আসন দখলে যাচ্ছে। আর এদিকে ঝাড়খণ্ড বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে যাচ্ছে 34টি, জাতীয় কংগ্রেসের দখলে যাচ্ছে 16টি, আরজেডির 4টি এবং বিজেপির 21টি আসন দখলে যাচ্ছে। আর বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনের যে উপনির্বাচন হয়েছে তার মধ্যে আসামের 5টি আসনে ভোট হয়, সেখানে বিজেপি 3টি, ইউনাইটেড পিপলস পার্টি 1টি, অসম গণ পরিষদ 1টি, অর্থাৎ এনডিএ জোটের 5-এ 5। বিহারে 4টির মধ্যে 4টি কিন্তু এনডিএ জোটের, বিজেপি 2টো, হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার 1টি এবং জনতা দল ইউনাইটেড 1টি। ছত্তিশগড়ে 1টি আসনে ভোট হয় এবং সেখানে 1টি আসনে বিজেপি জয়লাভ করে। গুজরাটে 1-এ 1 বিজেপি। কর্ণাটকের 3টি আসনের মধ্যে 3টি আসনই কিন্তু কংগ্রেসের দখলে যায়। কেরালার 2টো আসনে নির্বাচন হয় উপনির্বাচন, সেখানে 1টি আসন জাতীয় কংগ্রেস জয়লাভ করে এবং 1টি সিপিআইএম জয়লাভ করে। মধ্যপ্রদেশে 2টি আসনে নির্বাচন হয় উপনির্বাচন, যার মধ্যে 1টি জাতীয় কংগ্রেস এবং 1টি বিজেপি দখল করে। মেঘালয়ে 1টি আসন নির্বাচন হয়, সেই আসনটি দখল করে ন্যাশনাল পিপলস পার্টি। পাঞ্জাবে 4টি আসনে উপনির্বাচন হয়, সেখানে আপ দখল করে 3টি এবং কংগ্রেস 1টি। রাজস্থানে 7টি আসনে নির্বাচন হয়, বিজেপি 5টি, জাতীয় কংগ্রেস 1টি, ভারত আদিবাসী পার্টি 1টি আসনে জয়লাভ করে। সিকিমে 2টো আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু সেখানে জয়ী হয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। এরপর উত্তরপ্রদেশের দিকে যদি নজর রাখি, 9টি আসনে উপনির্বাচন হয়েছে উত্তরপ্রদেশে, বিজেপি 6টি আসনে জয়ী হয়েছে, রাষ্ট্রীয় লোক দল 1টি আসনে এবং সমাজবাদী পার্টি 2টো আসনে জয়ী হয়েছে। উত্তরাখণ্ডে 1টি আসনে উপনির্বাচন হয় এবং 1টি আসনই বিজেপির দখলে গেছে। আর খুব তাৎপর্যপূর্ণ, পশ্চিমবঙ্গে 6টি আসনে উপনির্বাচন হয় এবং সেখানে 6টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আর লোকসভার 2টো আসনের মধ্যে কেরালার ওয়ানারে আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা জয়ী হয়েছে এবং মহারাষ্ট্রে নন্দেরে বিজেপি প্রার্থী এস.এম. হাম্বার্দে জয়ী হয়েছে। তাই এখন প্রশ্ন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি ভাগ হয়ে যাওয়ার পর মানুষের রায় কোন দিকে কতটা ভাগ হলো, তাতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে শরদ পাওয়ার ফ্যাক্টর কতটা কাজ করবে? উদ্ধব ঠাকরেই বা কতটা গুরুত্ব পাবে জাতীয় রাজনীতিতে? দুই রাজ্যের বিধানসভার অ্যানালাইসিস, ফলাফলের অ্যানালাইসিস করতেই কিন্তু আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল কতটা প্রত্যাশিত ছিল এবং এই ফলাফল জাতীয় রাজনীতিকে কি মোড় দেবে তা নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায়। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রদীপ্তবাবু, প্রথমে আপনার কাছে আসি। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে এই যে ফলাফল, তা কতটা প্রত্যাশিত ছিল আপনার কাছে? এই যে রাজনৈতিক বিশ্লেষণগুলি এখন বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত লোকসভা ইলেকশন থেকে যেটা হচ্ছে বারবার, যে 2 মাস 3 মাস সমানে সোশ্যাল মিডিয়াতে, টিভিতে নানা রকম বিশ্লেষণ করছে, বিশেষজ্ঞরা আসছেন, কথা বলছেন, যা যা বলছেন, ঘটনা যখন ঘটছে মানে ভোটের ফলাফল হচ্ছে তার উল্টো উল্টো হলে পরে তখন আবার এই বিশ্লেষকরা আবার উল্টো বিশ্লেষণ করতে বসে পড়েন। তো আমাদের থেকে তো ওদের কাছে অ্যাক্সেস অনেক বেশি থাকে, কিন্তু তারপরে ওরা বারবার ফেল করছে। এক্সিট পোলের যে মানে রেজাল্ট আসছে, মানে আসার পর এক্সিট পোল দেখা যাচ্ছে ফেল করে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই বিষয়গুলি এখন মানে পূর্বানুমান করা এবং
গতিবিধি কোন দিকে যাবে এগুলি বলা একটু মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ আগের মতো আর নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, যেভাবে এক্সিট পোলগুলি বারবার ফেল করছে। তবু একটা বিষয় যে পরিষ্কার, যে লোকসভা ইলেকশনের আগে যে গতিপথ ছিল রাজনীতির, আবার সেই গতিপথে ফিরে এসছে। আচ্ছা, তো সেখানে আমরা কি বলবো, যে লোকসভা ইলেকশনের যে রেজাল্টটা হয়েছিল সেটা কি তাহলে ফ্লুক, বা সেটা এমন কিছু হয়েছিল যেখানে দেখা গেছিল যে মানে ভারতীয় রাজনীতি যে 10 বছর সমানে যে গতিতে চলছে তার থেকে কোথাও একটা ডেভিয়েশন হয়েছিল, আবার সেটা সিস্টেমে কারেকশন হয়েছে, আবার সেটা সিস্টেমে চলে এসছে। তো এরকমই আমরা বলতে পারি। কিন্তু সেখানে কি হচ্ছে যে মহারাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ রাজ্য, মহারাষ্ট্র রাজ্যের গুরুত্ব সবচেয়ে বেশি এই কারণে যে মহারাষ্ট্র সবচেয়ে ধনী রাজ্য, এবং সমস্ত শিল্পপতিরা তাদের যে কাজ কারবার আছে সেটা মানে মহারাষ্ট্র মুম্বাইকে কেন্দ্র করেই করে। আচ্ছা, তো হরিয়ানা এবং মহারাষ্ট্র দুটো রাজ্য হচ্ছে মানে মূল রেভিনিউ আর্নিং করার জন্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। এছাড়া গুজরাট। তো দেখা গেল কি কর্ণাটক বাদ দিয়ে এবং তেলেঙ্গানা বাদ দিয়ে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ বাদ দিয়ে বাকি যতটা রেভিনিউ আর্নিং করা যে রাজ্যগুলো আছে তাতে কিন্তু এনডিএ বা বিজেপি ক্ষমতাসীন হয়েছে, এবং এতে যে বেনিফিটটা পাবে সেটা কিন্তু সারা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যেটা প্রেডিক্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি এনডিএ আসবে, দেখা গেল যে তার উল্টো হয়েছে। ঝাড়খণ্ড তো অনেক খনিজ সম্পদ আছে, ঝাড়খণ্ডের একটা গুরুত্ব আছে, অর্থাৎ র ম্যাটেরিয়াল ঝাড়খণ্ড থেকে কালেকশন করা হয়, এবং এই র ম্যাটেরিয়ালস বা খনিজ সম্পদকে কেন্দ্র করে নানা রকম যে ঝামেলা আমরা দেখেছি, ইডি সিবিআই ইত্যাদিও আমরা দেখেছি। তো সেখানে দেখা গেছে ঝাড়খণ্ড যেহেতু আইএনডিআই জোট পেয়েছে, তো সেখানে ওই উৎস থেকে কিছু লাভের ব্যাপার আইএনডিআই জোটে থাকতে পারে, কিন্তু সেটা বিজেপি যে গেইন করেছে সেই তুলনায় কিছুই না। এবং আরেকটা ব্যাপার ছিল যে মোদি ম্যাজিক টেজিক যে ব্যাপারগুলো ছিল, মানে বলা হয়েছিল যে ভেনিশ হয়ে গেছে, আবার এখন বিজেপি বলছে যে মোদি ম্যাজিক ফিরে এসেছে। আমার মনে হয় দুটোরই তাৎপর্য আসলে অতটা নয় যতটা না হচ্ছে যে আরএসএস বিজেপির যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা আবার পুনঃস্থাপিত হওয়ার ফলে আমরা দেখেছি যে আসলে তাদের যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশনটা এখন ভারতীয় রাজনীতিকে, বোর্ডের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক বেশি দোতক হয়ে উঠেছে। ওকে, তো সেটা আমি আপাতত এটাই বলতে পারি। ঠিক, আমরা সেই আলোচনাটাই আসবো যে মানে কি কি ফ্যাক্টর কাজ করলো মহারাষ্ট্রে এই ধরনের ফলাফলে, এবং অবশ্যই ঝাড়খণ্ডের এই ধরনের ফলাফল যে হয়েছে, এবং পাশাপাশি যে উপনির্বাচনগুলো হয়েছে সেখানেও কিন্তু লক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। কিন্তু তার আগে স্যার আপনার কি মনে হয়, প্রতিবাবু বলছিলেন যে প্রেডিক্ট করা মুশকিল হয়ে গেছে এখন, সো আপনার কি প্রেডিকশন ছিল ব্যক্তিগতভাবে, এবং এক্সিট পোলে যা দেখেছি আমরা, প্রতিবাবু যেটা বলছিলেন কিন্তু হয়নি, কিন্তু হুবহু মেলেনি কিন্তু। নমস্কার। দেখুন, এখন তো আমার কি বক্তব্য ছিল সেটা বলাটা তো বললেও তো কারোর সামনে জিগিয়ে যে আমি বলবো, প্রমাণ করবো, সাবস্টেনশিয়েট করা যেটা, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তবে আমি ব্যক্তিগতভাবে ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ওয়াজ দ্য মহারাষ্ট্র ইলেকশন। দুটো কারণ, এক নম্বর হলো ইউপির পর এটা সেকেন্ড স্টেট ইন টার্মস অফ নাম্বার অফ পার্লামেন্টারি সিট বলেন বা সাইজের কথা বলেন, 48টা পার্লামেন্টারি সিট, ইউপিতে 85টা 80টা। তো যেটা উনি বলছিলেন বেসিক্যালি মুম্বাই, মহারাষ্ট্র মুম্বাই ইজ বেসিক্যালি দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভারতবর্ষের জিডিপির 13% মোটামুটি মহারাষ্ট্র থেকে আসে। ঠিক আছে, এবং পার্লামেন্টারি নির্বাচনে 48টা সিটের মধ্যে ইন্ডিয়া জোট 30টা পেয়েছে, বিজেপি 17টা বোধহয় পেয়েছে ওরা, মহাজ্যোতি। তো ন্যাচারালি আমি বিভিন্ন পত্রপত্রিকা দেখছিলাম, পত্রপত্রিকা দেখে আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছিল বেসিক্যালি এটা গোলক ধাঁধার মতো। আচ্ছা, ঠিক আছে, এখানে পোস্টার থেকে আরম্ভ করে যারা যারা নাকি যাদেরকে আমরা রাজনৈতিক বিশ্লেষক বা পণ্ডিত বলি, ওনারাও কিন্তু প্রিডিক্ট করতে পারছিলেন না। কারণ কি, তাদের সবচেয়ে বড় কারণ হলো মহারাষ্ট্রটাকে যদি বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যটাকে যদি ভাগ করেন পলিটিক্যালি, এটাকে 5 থেকে 6টা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ঠিক আছে, একটা মুম্বাই বা কোঙ্কণ অঞ্চল, যেখানে আপনার যে এখন শিবসেনা যেটা নাকি যার জোটটা বেশি টানে টানে মিলিয়ে, একটা হলো যে পশ্চিম মহারাষ্ট্র যেটা শারদ পাওয়ারের এলাকা, একটা হলো আপনার এই খানদেশ কৃষি অঞ্চল যেখানে বেসিক্যালি ক্রপসটাই যেটা মুখ্য। ঠিক আছে, একটা মারাঠওয়াড়া
যেখানে মারাঠা কৃষি প্রধান অঞ্চল যেটা। যেখানে আপনার মারাঠা আন্দোলনে যেটা ভিত্তিপ্রস্তর। আর আরেকটা হলো যে বিদর্ভা, ঠিক আছে। এই 5টা রিজনে কিন্তু there are 5 different symptoms ওয়ার্ক। মহারাষ্ট্রে এরকম পলিটিক্স না যেখানে নাকি আপনি সিঙ্গেল একটা বা দুটো ফ্যাক্টর দিয়ে আপনি নির্বাচনটা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দলগুলো কিন্তু ওদের পকেট আছে। এখানে নির্বাচনে হয়তো মহাজ্যোতি 234টা পেয়েছে, আগাদি হয়তো কম পেয়েছে, কিন্তু ভোট পার্সেন্টেজ যদি লক্ষ্য করে দেখুন খুব বেশি ডিফারেন্স নয়, ঠিক আছে। এবং লোকসভা নির্বাচনে ওদের মধ্যে মানে ডিফারেন্স ছিল প্রায় 1% বা 1.5% কাছাকাছি, কিন্তু যে সিটের সংখ্যার নিরিখে এটা কিন্তু অনেক হয়ে যায়, ঠিক আছে। এখন এইবার পলিটিক্যাল পণ্ডিতরা যেটা বলছিল যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সেখানে আছে। সেখানে মারাঠা আন্দোলন আছে, সেখানে আপনার মারাঠাদের আপনার কি জানি কয় যে রিজার্ভেশন ব্যাপার আছে, ফসলের ব্যাপার আছে, ক্রপসের ব্যাপার আছে, তারপর ধরেন আনএমপ্লয়মেন্ট ব্যাপার আছে, মুদ্রাস্ফীতি ব্যাপার আছে, ঠিক আছে। ইস্যু অনেকগুলো ছিল, কিন্তু পলিটিশিয়ানরা এবার যারা বলছিলেন মহারাষ্ট্র সম্পর্কে বোধহয় সবগুলো ফ্যাক্টরি হয়তো মিস করবে। কারণ কি গতবার নির্বাচনে যে ফ্যাক্টরটা বেশি কাজ করেছিল এবার কিন্তু এই ফ্যাক্টরটা কাজ করছে না। পার্লামেন্টারি নির্বাচনে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস যেটা ছিল, ঠিক আছে, এটা কিন্তু ততটা হয়তো কাজ করছে না এবার, এটা ওনারা প্রেডিক্ট করছিলেন। আর সেকেন্ডলি হলো যে এই যে মহাজ্যোতির ক্ষেত্রে যেটা ওনারা দেখছিলেন গতবার যেটা নাকি ওদের মধ্যে ভোট ট্রান্সফার হচ্ছিল না যেটা করছিল, এবার তারা নিজেদের মধ্যে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আর থার্ড যেটা ব্যাপার হলো সেটা হলো যে একনাথ শিন্ডে যেটা নাকি যেটা বলেছে সেটা হলো এই যে বেসিক্যালি দে হ্যাভ লঞ্চড মধ্যপ্রদেশ থেকে যেটা নেওয়া বা পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভান্ডারের যে নীতি, এই যে লড়কি বাহানা স্কিম, ঠিক আছে, এটাকে ইমপ্লিমেন্ট করাতে এটার একটা বিশাল একটা মানে আপনার ইম্প্যাক্ট হয়েছে এবং এটার ভোটের ক্ষেত্রে দেখা গিয়েছে মহিলা ভোটারের সংখ্যা বেশি। তো তাই ওনারা অনেকেই বলছিল যে পার্লামেন্টারি নির্বাচনে যেটা রিফ্লেক্ট করেছিল সেই রেজাল্টটা কিন্তু মহারাষ্ট্রে এবার নাও দেখা যেতে পারে, ঠিক আছে। একটা কিন্তু প্রেডিকশন ছিল এবং বলেছে যে মহাজ্যোতি কিন্তু কোর্স কারেক্ট করেছে, ঠিক আছে। সুতরাং রেজাল্টটা কোন দিকে হবে হাওয়াটা কিন্তু ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। এবং থার্ড ব্যাপার হলো যে কম্বিনেশন যেগুলো ছিল আগে যে ভোটগুলো ছিল মোটামুটি ভাবে মারাঠা অঞ্চলে যেমন মারাঠার একটা ব্যাপার ছিল, মারাঠা ভোটটা কিছুটা ভাগ হচ্ছে, একনাথ শিন্দের মধ্যে দুটো গ্রুপে ভাগ হচ্ছে, এনসিপির মধ্যে দুটো ভাগে ভাগ হচ্ছে। আর মহারাষ্ট্রের একটা বড় ব্যাপার যেটা নাকি লোকসভা বিধানসভা নির্বাচনে কাজ করে সেটা হলো যে পরিবারের একটা কিন্তু পরিবারবাদের কিন্তু একটা বিশাল একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। এটা সবসময় দেখা গিয়েছে মহারাষ্ট্রের জনগণ দে বিলিভ ইন দিস থিওরি। হ্যাঁ, তো সেটা আপনার যে হিন্দুতে দেখাচ্ছিল যে কোন পলিটিক্যাল পার্টির পক্ষে কত বেশি পরিবার আছে এবং যাদেরকে সরাসরি বিভিন্ন দল কিন্তু তাদেরকে প্রমোট করেছে। আপনি দেখবেন যে টিকিটের জন্য সবাই কিন্তু টিকিট নেওয়ার আগে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে দেখবেন এই দল ছেড়ে উনি দীর্ঘদিন যাবত কংগ্রেস করছেন, কিন্তু ফট করে উনি দেখা গেল যে অন্য দলে চলে গেছে। এটা কিন্তু পরিবারবাদ তো একটা অবশ্যই রয়েছে, পরিবার শুধু মহারাষ্ট্রে নয় ভারতবর্ষের তবু মহারাষ্ট্রে কিন্তু ব্যাপকভাবে রয়েছে মোস্ট সিগনিফিকেন্ট। এবং এখানে মহারাষ্ট্রে বোধহয় এমন একটি রাজ্য যেখানে এরকম বড় বড় তাবড় দুটো দল ভাগ হয়ে গেছে, পরিবারবাদ দল যেগুলো ভাগ হয়েছে, এবং সেই ভাগের ফলাফল মানুষ কোন দিকে দিল, রায় কোন দিকে দিল সেটাই এবার কিন্তু এইবার তো দেখুন ভোটের যে নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে নিঃসন্দেহে যে একনাথ শিন্ডে যে সেনা আছে বেসিক্যালি পিপল হ্যাজ গন উইথ হিম, ঠিক আছে। এবং আগামী দিনে বেসিক্যালি ইউবিটি যাকে বলা হচ্ছে উদ্ধব ঠাকরের দল যিনি শিবসেনা আছে, হি হ্যাজ টু থিঙ্ক হুইচ ওয়ে হি উইল গো। আবার ঠিক সেরকম ভাবে দেখুন শারদ পাওয়ারের যে 10টা সিটে বোধহয় উনি এসে দাঁড়িয়েছেন, ওনার ভাইপো যে অজিত পাওয়ার আছে। আমরা এক নজরে একটু দেখে নেব এবার আপনি যেটা বলছিলেন ভোট পার্সেন্টেজের কথাও। আমরা যদি 2019 সালের বিধানসভা নির্বাচনের সাথে এবার 2024 সালের বিধানসভা নির্বাচনের বেশি না, আমরা কয়েকটা যে প্রধান দলগুলো তাদের পার্থক্যটা দেখি। বিজেপি 105টি আসন পেয়েছিল, সেখানে 25.75 ছিল, 26% ছিল, 26%-এর কাছাকাছি ছিল বিজেপির
ভোট শেয়ার। এবং এবার বিজেপি 133টি আসনে এই মুহূর্তে রয়েছে, এখনো সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপি 132টিতে এগিয়ে আছে, 126টিতে জয়ী হয়েছে এবং 6টিতে এগিয়ে আছে, টোটাল 132টি। 26.70 1% ভোট, 1% ভোট বেড়েছে এবার, না 25.75 ছিল, হ্যাঁ 1% ভোট বেড়েছে। এবার শিবসেনা গতবার 56টি আসন পেয়েছিল। এখানে দেখার বিষয় আছে, শিবসেনা গতবার 16.41% ভোট পেয়েছিল এবং 56টি আসন পেয়েছিল। এবার একনাথ শিন্দে একাই 57টি আসন পেয়েছে, 12.39% ভোট পেয়েছে। আর উদ্ধব ঠাকরে 20টি আসন পেয়েছে, 10.08। আমরা যদি মিলিয়ে দেখি তাহলে শিবসেনা দুটো দল মিলিয়ে কিন্তু প্রায় 22.5%-এর মতো ভোট পেয়েছে। হিসাব করলে হবে না স্যার, সেকেন্ড হলো। আমি এনসিপি তে আসছি, আমরা আপনাদের কাছে নেব ব্যাপারটা। গতবার পেয়েছিল 16.41%, আর এবার দুটো মিলিয়ে, শিবসেনা দুটো মিলিয়ে আসন বেড়েছে এখানে 77 হয়ে গেছে 56 থেকে, এবং ভোট শেয়ার হয়ে গেছে প্রায় 22%। এনসিপি গতবার 54টি আসন ছিল, ভোট শেয়ার ছিল 16.71। আর এবার দেখা যাচ্ছে অজিত পাওয়ার 41টি আসন পেয়েছে, অজিত পাওয়ারের এনসিপি 9.12%, এবং শরদ পাওয়ার এনসিপি 10টি আসন পেয়েছে, অথচ ভোট শেয়ার কিন্তু বেশি, 11.30। আর জাতীয় কংগ্রেস 44টি আসন গতবার পেয়েছিল, 15.87% ভোট, এবার আসন 15টি এবং সেখানে 12.19% ভোট। এ হচ্ছে ভোট শেয়ার এবং ইয়ে। আমি আসবো আপনার কাছে স্যার, কিন্তু তার আগে মহারাষ্ট্রের এই যে ফলাফলের পর ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ কেমন দেখছেন প্রদীপবাবু? কেন এই যে কংগ্রেসের এই হাল এবং শিবসেনা এবং এনসিপি ভাগ হয়ে যাওয়ার পর ইন্ডিয়া মঞ্চের শরদ পাওয়ারের কতটুকু প্রভাব খাটবে জাতীয় রাজনীতিতে, উদ্ধব ঠাকরে কতটা গুরুত্ব পাবে, এবং সেখানে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়ার মঞ্চের কতটা ভালো হবে? শিবসেনা ইউবিটির সঙ্গে যে কংগ্রেসের জোট, সেটা তো স্বাভাবিক জোট নয়। শিবসেনা একটি হিন্দুত্ববাদী সংগঠন বা পার্টি, তো সেখানে শিবসেনার সঙ্গে যে জোটটা হয়েছে সেটা তো বরাবরই হয়েছে কি, শিবসেনার যে ভোটার তারা কংগ্রেসকে ভোট দেবে কিনা সেটা যেমন একটা প্রশ্নচিহ্ন থাকে, কংগ্রেসের ভোটাররা শিবসেনাকে ভোট দেবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন থাকে। আচ্ছা, এবার যে ইলেকশন হয়েছে সেখানে ইলেকশনে কোনো মুখ্যমন্ত্রী পদ ঘোষণা করা হয়নি দ্বন্দ্ব এড়ানোর জন্য, কিন্তু বাস্তবে দেখা গেছে, মানে এটা সম্ভাবনাও ছিল, এখন দেখা গেছে বলতে এখন অ্যানালিসিস করলে আরো বেরোবে যে যার যার দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য যেখানে যেখানে অন্য দলের দাঁড়িয়েছে আইএনডিআই জোটের, তাদেরকে অনেকে ভোট দেয়নি, এরকম হতে পারে, যেটা লোকসভা ইলেকশনেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছিল, যে শিবসেনার উদ্ধব ঠাকরের যে গোষ্ঠী তারা কিন্তু অনেকেই কংগ্রেসের ভোট পায়নি, এটা নিয়ে ক্ষোভও ছিল। তো এর জন্য কি হয়েছে যে এই যে তিন দলের যে মহাবিকাশ আঘাড়ি যেটা হয়েছে, এখন দেখার প্রশ্ন আছে যে মানে এনসিপি শরদ পাওয়ারের সঙ্গে কংগ্রেসের জোট অনেকদিন ধরেই আছে, কিন্তু শিবসেনার ভোটাররা অন্যদের ভোট দিয়েছে কিনা সেটা একটা বড় বিষয় আছে। সেক্ষেত্রে হয়তো শিন্দে সেনাকে ভোট দিয়ে দিয়েছে, কারণ ওই যে মানে আসলে কি হচ্ছে, মানে এই যে রেভরি, মানে এই যে বিভিন্ন যে ভাতা, বিভিন্ন যে স্কিম আছে, সবার উপরে কিন্তু ভারতে একটা হিন্দুত্ববাদ চলছে, এবং সাধারণ মানুষের যে ইউনিটি বেসিসটা মানে এনডিএর সঙ্গে বা বিজেপির সঙ্গে, সেখানে কিন্তু একটা হিন্দুত্ববাদ কিন্তু বড় কার্যকরী বিষয়। আর নাগপুর তো হচ্ছে আরএসএস এর প্রতিষ্ঠান, মানে মূল হেডকোয়ার্টার। তো এখানে শিবসেনার শিন্দে গোষ্ঠী যখন বিজেপির সঙ্গে আঘাত করেছে, সেখানে সম্ভাবনা অনেক বেশি থাকে যারা হিন্দুত্ববাদী মানুষ তারা কিন্তু দেখা যাচ্ছে ওই জোটের দিকেই যাচ্ছে। মানে এই যে বালা সাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে, কিন্তু সেটা বড় বিষয় নয়। ওকে, মানে বিজেপি এবং এখানে শিবসেনার একনাথ শিন্দের দল, মানে দুটো আদর্শগতভাবে অনেকেই কিন্তু একই জায়গায় দেখছেন, হয়তো সেই জায়গা থেকে সেখানে আছে, মানে সবকিছু থাকে, মানে সারফেসে আমরা দেখবো যে যে ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন যে কন্যাশ্রীর মতো করে, লক্ষ্মী ভান্ডারের মতো দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, এই খুচরো বেনিফিট গুলি তো এখন রাজ্যে রাজ্যে চলছে, সেগুলোর একটা বড় এফেক্ট আছে। কিন্তু তারও উপরে যেমন অসমে 5টার মধ্যে 5টা পেয়ে গেছে, উত্তরপ্রদেশে 7টা পেয়ে গেছে 9টার মধ্যে, এই সবকিছুর পেছনে কিন্তু সমস্ত এই যে ওয়েলফেয়ার স্কিমগুলির বাইরেও
এই বিষয়টাও কিন্তু আছে। এবং আরএসএস বিজেপি এখন যদি আবার একসাথে সক্রিয় হয়, সেখানে কিন্তু তারা প্রবলভাবে হিন্দুত্ববাদকেই সামনে নিয়ে আসবে, যেটা বলা হচ্ছে যে লোকসভা ইলেকশনে ততটা আসেনি, এখন আরো বেশি করে জোর দেওয়া হয়েছে। মানে অপ্রত্যাশিত ফল যখন হয়েছিল লোকসভা ইলেকশনে, তারপর কিন্তু মানে আরএসএস বিজেপির যে বৈঠকগুলি হয়েছে তাতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হিন্দুত্ববাদী যে ভাবধারা আছে সেটাকে আরো বেশি বেশি করে প্রমোট করা হবে। এবং মানুষ কিন্তু ওই একটা সুতায় কিন্তু বাধা আছে। এবং প্রবলভাবে গত 10-12 বছরের বিষয়টা এসেছে। আগে যখন এনডিএ ছিল, মানে অটল বিহারী বাজপেয়ীর আমলে, তখনও কিন্তু এভাবে কিন্তু মানে সমস্ত রাজনীতির ওপরে মানে হিন্দুত্ববাদী রাজনীতি সেভাবে আসেনি। এটা এসেছে 2014 পরে, এবং সেটা কিন্তু ডমিনেট করছে। এবং বিভিন্ন যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, সেখানেও দেখা যাবে যে আসলে কি আছে, হিন্দুত্ববাদী রাজনীতিটাই কিন্তু এটাকে পরিপূরক হিসেবে কাজ করছে। গুজরাট এবং মহারাষ্ট্র ভিত্তিক যে অর্থনীতি ভারতবর্ষে আছে, ভারত রাষ্ট্রে আছে, বা বিদেশে যে সম্পর্কগুলো আছে, ডায়াসপোরা বা বিভিন্ন যে মানে এনআরআইদের যে বাইরে যে প্রভাব প্রতিপত্তি আছে, এর পেছনে কিন্তু একটা হিন্দুত্ববাদী ভাবধারা আছে। আমরা দেখেছি যে ট্রাম্প ইলেকশনের প্রচারের সময় বলেছেন যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটার বিরুদ্ধে বন্ধ করা উচিত বা প্রতিবাদ করা উচিত, এবং সেটা করা হয়েছিল গুজরাট লবির প্রভাবে। কারণ ট্রাম্পের সমর্থক হিসেবে কিন্তু একটা গুজরাট লবি, যারা ডায়াসপোরা আমেরিকাতে আছে, তারা কিন্তু বড় প্রভাব আছে, এবং তারা কিন্তু নরেন্দ্র মোদীর সমর্থক। তো এই যে সার্বিকভাবে যে দেশে এবং বিদেশে যে হিন্দুত্ববাদী রাজনীতির প্রপাগান্ডা আছে, এটাও কিন্তু হিসাব করতে হবে একই সঙ্গে। এবং সেই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে মহারাষ্ট্রের যে মহাজোট যেটা মানে হয়েছে, মানে মহাবিকাশ আঘাড়ি হয়েছে, তার চাইতে কিন্তু মহাজোতির দিকে মানুষের ঝোঁক অনেক বেশি বেড়ে গেছে। এবং লোকসভা ইলেকশনের সময় কেন অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বড় পোস্টমর্টেম যেটা করা হয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে যে আরএসএস এর যে মানে প্রচারকরা আছেন তারা সেভাবে সক্রিয় হননি, সেজন্য হয়েছে। এটা একটা মানে রাজনৈতিক দিক থেকে এটা একটা বড় কারণ হিসেবে দেখানো হয়। এবার কিন্তু সেটা ছিল না। ওকে স্যার, আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে, যে যেটা বলা হচ্ছে যে লোকসভা ভোটের সময় বা লোকসভা নির্বাচনের আগে আরএসএস বিজেপির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা অনেকটা মিটিগেট হয়ে গেছে বলেই এই ফলাফল? এবং এটা তো ধরুন আপনার হরিয়ানা নির্বাচনে রিফ্লেক্ট হয়েছিল। আর সত্যি কথা কি বলতে গেলে, সেটা আপনার পার্লামেন্টারি নির্বাচনের সময় যে এটা বিজেপি এবং আরএসএস এর মধ্যে দূরত্ব ছিল, নির্বাচন পরবর্তী সময় তো সেটা প্রকাশ্যে এসেছিল, ঠিক আছে। সুতরাং এটা ওইখানে কোর্স কারেক্টেড হয়েছে। আর সেকেন্ড হলো এই রাজ্য, যদি দেখুন মহারাষ্ট্র ওয়াজ বেসিক্যালি এ ভেরি ইম্পর্টেন্ট স্টেট ফর মোদী সরকার, ঠিক আছে। তো বেসিক্যালি এভরি স্টেট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ডেও আপনার 14টা লোকসভার সিট আছে। ঝাড়খণ্ডে যদি আপনি লক্ষ্য করে দেখেন, ঝাড়খণ্ডে কিন্তু আপনি যদি ঠিক রিভার্স কিন্তু রেজাল্ট হয়েছে। রিভার্স রেজাল্ট কারণ কি, পার্লামেন্টের নির্বাচনের নিরিখে যদি আমরা বিচার করি, পার্লামেন্টের নির্বাচনে কিন্তু ঝাড়খণ্ড থেকে কিন্তু এই বিজেপি বা এনডিএ জোট কিন্তু বেশি সিট পেয়েছিল, ঠিক আছে। সেই নিরিখে কিন্তু ওরা কিন্তু অ্যাসেম্বলি পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এবং এটা বিভিন্ন একমাত্র একটা দুটো বোধহয় পোলস্টার বোধহয় বলেছিল, এক্সিস ইন্ডিয়া বলছিল যে এটা হয়তো ইন্ডিয়া জোট পাবে, অন্যরা বলছিল এনডিএ দখলে যাবে। যাই হোক, তবে বেসিক্যালি নাও মানে স্ট্যাটাস কো কন্ডিশনে আছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে মহারাষ্ট্র তো এনডিএ পাওয়াতে এখন মোদী গভর্নমেন্টের মধ্যে যে কোনো ফিউচার কোনো আনপ্রেডিক্টেবিলিটি আশা করা যায় না। মানে অনেক স্টেবল আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা বলতে পারি, আমার পার্সোনাল মনে। আর দেখুন, নির্বাচন তো আগামী দিনেও আছে, সুতরাং সেখানে বেসিক্যালি কি হবে সেটা বলা মুশকিল। কারণ কি, মহারাষ্ট্রে যে বিভিন্ন পার্টির মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে দুই দলের মধ্যেই কিন্তু আসন বন্টন নিয়ে একটা কিন্তু চাপা কুন্দল ছিল। কে কতটা সিটে দাঁড়াবে, শিবসেনা কটায় দাঁড়াবে, এই এনসিপি কটা দাঁড়াবে, কংগ্রেস কটায় দাঁড়াবে। কারণ কংগ্রেস মাঝখানে কারণ পার্লামেন্ট সিটে বেশি সিট পেয়ে গিয়েছিল অন্যদের তুলনায়, সুতরাং সবাই বেশি সিট চাচ্ছিল, যাতে বেসিক্যালি নির্বাচন পরবর্তী দর কষাকষিতে নিজেদের এগিয়ে রাখার জন্য, প্রভাব বিস্তার করার জন্য এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য। তো এখন যদি এর ফলে যেটা সৃষ্টি হয়েছে, দু দলের মধ্যেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা টিকিট পায়নি, এবং কিছু অনেক লোকই কিন্তু টিকিট পায়নি, এবং পরে বিভিন্ন দলের মধ্যে দল ছোটাছুটি অনেক হয়েছে, ঠিক আছে। এবং এর ফলে ফাঁকে আরেকটা জিনিস যেটা হয়েছে এবার নির্বাচনে দেখা গিয়েছে, সেটা হলো
প্রচুর সংখ্যক বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল এবং দলের বিরুদ্ধেই দাঁড়িয়েছে, ঠিক আছে, বা কোথাও কোথাও কিছু ফ্রেন্ডলি কন্টেস্ট হয়েছে। টোটাল যে নির্বাচনের আগ অব্দি যে দেখা গিয়েছে দেয়ার আর 50 রেবেল ক্যান্ডিডেটস দেয়ার। এটা মহাজোতি কিছুটা কন্ট্রোল করতে পেরেছিল, কিন্তু এনডিএ পারেনি, ঠিক আছে, এটারও কিছু খেসারত কিন্তু দিতে হয়েছে, ঠিক আছে। সুতরাং আলটিমেটলি তো বেসিক্যালি কংগ্রেসের যতটাখানি মানে এফোর্ট দরকার ছিল এবং লিডারশিপের, আমরা তো রাহুল গান্ধীকে দেখলাম যে উনি তো যেটা যতটা সময় কেরালায় উনি কাটিয়েছেন, ঠিক প্রায় ইকুয়াল টাইম উনি হয়তো মহারাষ্ট্রে কাটিয়েছেন, ঠিক আছে। এটা নিয়েও আজকে মিডিয়ায় শুনছিলাম। তো বেসিক্যালি তো মহারাষ্ট্র ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেট। মহারাষ্ট্র যদি যখন আজকে যদি মহারাষ্ট্র যদি মহারাষ্ট্রে আপনি কংগ্রেসের কথা বলছেন, মহারাষ্ট্রে যে উদ্ধব ঠাকরে যে কোয়ালিটি সিটে লিমিটেড হয়ে গেল শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা, এখন কংগ্রেসের সঙ্গে আতাতের জন্য কি এই ফল? কারণ একনাথ শিন্ডে 57, শিবসেনা, এবং এখানে দেখুন কংগ্রেসের সঙ্গে যাওয়া আর বিজেপির সঙ্গে যাওয়াটা কতটা ফ্যাক্টর? ফ্যাক্টর তো ইউবিটির হয়েছে, কারণ কি ওটা মহারাষ্ট্রে যারা নাকি মহারাষ্ট্র পলিটিক্সটা বুঝেন, যারা বালা সাহেব ঠাকরে যিনি ছিলেন, বেসিক্যালি উনি তো দেখা যাচ্ছিল হু আর সাপোর্টিং ইউবিটি, দেখা যাচ্ছিল যে আমি নাম বলছি না, মাইনরিটিজ আর বেসিক্যালি গোয়িং আফটার দ্য ইউবিটি। এটা তো যাওয়ার কথা না, ঠিক আছে। তো এইটা তো মহারাষ্ট্রে যারা দীর্ঘদিনে যারা পুরানো শিব সৈনিক, এটা ওনারা ভালোভাবে নেয়নি। আর সেকেন্ড হলো যারা গ্রামীণ অঞ্চলের ভোটার, তাদের মধ্যেও কিন্তু যেহেতু এই শিবসেনা যেটি আমরা যদি একনাথ শিন্দের সঙ্গে সিম্বলটা থাকার ফলে যারা নাকি খুব বেশি রাজনীতি সম্পর্কে যারা নাকি সতর্ক ওয়াকিবহাল নয়, পার্লামেন্ট নির্বাচনের সময় দেখা গেছে এইবারও কিছুটা হলো কাজ করেছে, এটা মানে সিম্বল অলসো বিকেম এ ফ্যাক্টর। ঠিক, আমরা ছোট্ট করে আমরা একটু ঝাড়খণ্ড নিয়ে আলোচনা অবশ্যই করব, এবং ঝাড়খণ্ডের পর অন্যান্য উপনির্বাচনগুলো যেগুলো হয়েছে কিছুটা বলছিলেন, উত্তরপ্রদেশের কথা এবং আসামের কথা বলছিলেন প্রদীপবাবু। এখন হচ্ছে যে ছোট্ট করে যে মহারাষ্ট্র নির্বাচনের এই ফলাফলের পর বিজেপি কতটা নতুন করে অক্সিজেন পেল, মানে আসন বৃদ্ধি বলুন বা ক্ষমতায় ফিরে আসার জন্য বলুন। বিজেপির অক্সিজেনের ঘাটতি ছিল সেটা কি করে বোঝা যাচ্ছে? অক্সিজেনের ঘাটতি বিজেপির তো ছিল না আসলে। আচ্ছা, তাদের কতগুলো হিসাব নিকাশ আছে, মানে 240টা আসন পেয়েছিল বলে ওদের তো আর মানে সরকার করতে অসুবিধা হয়নি, বা ওদের যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো পেতে অসুবিধা হয়নি, বা ওদের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর কন্টিনিউয়েশনই চলছে, কোনো জায়গায় তেমন কিছু ধাক্কা খায়নি, ইম্পর্টেন্ট কোনো ক্ষেত্রে কোনো ধাক্কা খায়নি। ফলে এজ ইট ইজ যেমন চলছে সেরকমই তো চলছে। বিরোধী পক্ষ উল্লসিত হয়েছিল যে কমিয়ে দেওয়া গেছে, দমিয়ে দেওয়া গেছে, এরপর নানা রকম গুজব ছড়িয়েছিল যে শরিকদের চাপ আছে, কিন্তু বাস্তবে দেখা গেছে শরিকদের কিছু মানে দিয়ে দিলে মহারাষ্ট্র নিয়ে চাপে ছিল, মহারাষ্ট্র নিয়ে বিজেপি চাপে ছিল, সেটা তো মিডিয়াতে আমরা জেনেছি চাপে ছিল, কিন্তু বাস্তবে কতটা চাপ ছিল? আবার তো বললাম যে ত্রিপুরাতে যে ইলেকশন হয়েছিল 2023-এ, সবাই চাপে ছিল, কিন্তু বিজেপি নেতৃত্বস্থানীয় কাউকে মনে হয়েছিল যে ওরা চাপে আছে? হয়তো চাপে ছিল না, ওরা জানতো রেজাল্ট কি হতে চলেছে, কারণ সেইভাবে সাজানো হয়েছে। মানে ইলেকশন ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা তো বিজেপি অনেক বেশি শক্তিশালী সে ব্যাপারে অন্যদের থেকে, কোর্স কারেকশনের ব্যাপারে অনেক বেশি শক্তিশালী। ফলে এদের প্ল্যানগুলো তো সারা বছর মানে 5 বছর আগে প্ল্যান করা থাকে 5 বছর পরে কি হতে যাচ্ছে, সেখানে কোথাও কোথাও প্ল্যানের সমস্যা হতেই পারে, তো সেখানে সেটা কারেকশন করে নিতে পারে, কারণ এদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু আছে। আর রাষ্ট্র ক্ষমতা মানে সরকারি ক্ষমতায় যদি থাকে এবং বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর যদি কন্ট্রোল রাখা যায়, তাহলে অনেক কাজই অনেক সহজে করে ফেলা যায়। আজকে সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি তার উপর তো সম্পূর্ণ কন্ট্রোল রেখেছে বিজেপি, ফলে সে কখন কাকে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো তাদের জানা আছে। ওকে, তাহলে বিজেপির বাড়তি বেশি পাওয়ার কিছু নেই মহারাষ্ট্র থেকে, অর্থগুলো অনেক বেশি আছে বিজেপি, ঠিক, ফলে সেই জায়গা থেকে তো অনেক বেশি অ্যাডভান্টেজ আছে ওদের। ফলে কোথাও যদি কোনো রকম মানে ইয়ে হয়, মানে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, সেটাকে খুব তাড়াতাড়ি সামনে নেওয়ার ক্ষমতা রাখতে পারে। স্যার, আপনার কিছু মনে হয় এই ব্যাপারে কিছু অ্যাড করবেন আপনি? বেসিক্যালি মহারাষ্ট্র ইজ এ বুস্টার। ওকে, আমার পার্সোনালি মনে হয় মহারাষ্ট্র ইজ এ বুস্টার, এবং নেতাদের আজকে যে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, তো ওনারা হয়তো ভেবেছিল হয়তো জিততে পারে মহাজোতি, ঠিক আছে, বেসিক্যালি মার্জিনাল এখন বোল্ড ইউনিয়নের মধ্যে অনেক ডিফারেন্স, ঠিক আছে। এখন যে পরিস্থিতিতে মহারাষ্ট্র গিয়েছে, ইন দ্য ডেজ টু কাম আপনি লক্ষ্য করে একদম সুইপ করে গিয়েছে। হয়তো কাছাকাছি চলে গেছিল বিজেপি। হ্যাঁ, ঝাড়খণ্ডের ক্ষেত্রে হয়তো ওনারা হয়তো রিড করতে পারেনি, ঝাড়খণ্ডটা আমার মনে হয় ঝাড়খণ্ডে তারা রিড করতে পারেনি।
বিজেপি টপ লিডারশিপ নিশ্চয়ই দেখবে, কারণ তার আগে আপনাদের এখানে একটা টক শোতে এসে বলেছিলাম যে ওই যে ওইখানে যে জানি দীর্ঘদিনের যে আপনার ওই বলছিলাম যে ইনফিল্ট্রেশন প্রবলেম যেটা আছে, এই ইনফিল্ট্রেশন প্রবলেম নিয়ে যারা নাকি সেখানে সেটেল করছিল, বিজেপি যে স্ট্যান্ডটা নিয়েছিল, এটা কিন্তু হয়তো ঝাড়খণ্ডে হয়তো বিজেপিকে ব্যাকফায়ার করেছে। হ্যাঁ, কারণ কি যে বিজেপি ঝাড়খণ্ডের ক্ষেত্রে ওনারা যেটা ভেবেছিল যে ওবিসি এবং ট্রাইবাল হিন্দু ভোটটাকে যেটা কনসোলিডেট করবে, এটা কিন্তু কনসোলিডেট করতে গিয়ে কাউন্টার কনসোলিডেশন হয়ে গেছে। কাউন্টার কনসোলিডেশন হওয়াতে ট্রাইবেলরা কিন্তু, কারণ কি যে ইনফিল্ট্রেশনের কথাটা বিজেপি লিডারশিপ বলছে, লোকাল যারা নাকি ট্রাইবেল লিডার আছে তারা কিন্তু দে আর নট টেলিং। এই নির্বাচনের আগে ওনারা কোনোদিনই বলেননি যে এখানে দীর্ঘদিন ধরে ইনফিল্ট্রেশনের জন্য ওদের জায়গা নিয়ে যাচ্ছে, ট্রাইবেলদের অধিকার সুরক্ষিত থাকছে না। বিজেপি বলেছে, তুলেছে এবার, কিন্তু এটা এবং করেছে ভেবেছিল যে ওবিসি এবং যারা নাকি ট্রাইবেলরা আছে ভোটটাকে যদি একসঙ্গে কনসলিডেশন করতে পারে তাহলে মহারাষ্ট্র স্টাইলে হয়তো একটা বেশি একটা বিশাল জয় হয়ে যাবে। কিন্তু এখানে কাউন্টার কনসলিডেশন হয়েছে, মুসলিম ভোট প্লাস অন্য যে ভোটগুলো আছে এগুলো ইন্ডিয়া জোটের পক্ষে চলে গেছে, এবং ওদের যে শরিকি আন্ডারস্ট্যান্ডিং, ওদের নাম্বার অফ এলাই যারা আছে, লালু প্রসাদ যাদবই বলুন বা আপনার যে বলছিলাম যে এই জেএমএম এবং কংগ্রেস, তো এটা দীর্ঘদিনে কাজ করছে। আর এই আপনার শিবু সরিতান হেমন্ত সোরেনের যে সিম্পেথি ফ্যাক্টর, ও সিম্পেথি ফ্যাক্টরটা ওনার পক্ষে গিয়েছে। আর আমরা যদি একটু ঝাড়খণ্ডের দিকে আপনি যখন বলছেন, ঝাড়খণ্ডের লক্ষ্য করি যে প্যাটার্নটা আমরা যদি লক্ষ্য করি, ঝাড়খণ্ডের নর্থ ব্লকে যেটা বিহারের সঙ্গে ঝাড়খণ্ডের বাউন্ডারি, সেখানে নর্থ ব্লকে যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে তার মধ্যে ম্যাক্সিমাম 90% গেছে এনডিএর দখলে, বিজেপির দখলে। আর সাউথ ব্লকে, ইস্ট ব্লকে এবং ওয়েস্ট ব্লকে, মানে পশ্চিমবঙ্গ, নিচে উড়িষ্যা এবং বাদিকে ট্রাইবেল ব্লকে এবং বাদিকে ঝাড়খণ্ড, এই ব্লকগুলো গেছে কিন্তু জেএমএম এবং কংগ্রেসের। এটা কি ডিফাইন? এটা হলো ট্রাইবেল যে ব্লকটা আমি বললাম না, ট্রাইবেল ব্লকে 2019 দুটো সিট পেয়েছিল ওরা, ঠিক আছে, 28টার মধ্যে, ঠিক আছে। তো এইবারও এসে বিজেপি যেটা করছিল যে ট্রাইবেল এবং ওবিসি ভোটটাকে কনসলিডেশন এক জায়গায় আনার চেষ্টা করছিল, ওইটা বলে যে আপনার ইনফিল্ট্রেশনের পর বাংলাদেশ থেকে প্রচুর লোক এসে, মুসলিমরা এসে সেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, তো এখানকার যে পপুলেশন ডিনামিক্সটা আছে এটাকে চেঞ্জ করে দিয়েছে, ওদের জমি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি ট্রাইবেল রাইটটা ইনহিবিট করছে বলছিল। কিন্তু এই যে ফ্যাক্টরটা, এটা হয়তো লিডারশিপ নেয়নি। আর সেকেন্ড হলো যে ট্রাইবেল যারা লিডাররা আছে, সেটা আপনি বাবুলাল মারান্ডি বলুন বা অর্জুন মন্ডে বলুন, বেসিক্যালি people were demanding they may not be satisfied with the existing tribal leadership. আর এটা যে হেমন্ত সোরেনকে যে করেছিল, এটা একটা সিম্পেথি ফ্যাক্টর কাজ করেছে। আর একটা ফ্যাক্টর ভারতবর্ষের নির্বাচনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন, আমি পার্সোনালি যেটা দেখছি সেটা হলো মধ্যপ্রদেশ নির্বাচন, মহারাষ্ট্র নির্বাচন, এবং এইখানেও কিন্তু একটা স্কিম ছিল মহিলাদের জন্য, কি যেন নামটা আমি ভুলে গেছি, এতে একটা মহিলাদের জন্য 1000 টাকা স্কিম ছিল, ওটা হেমন্ত সোরেন কয়দিন আগে ওটা ডিক্লেয়ার করেছিলেন, ঠিক আছে। সুতরাং অল দিস ফ্যাক্টর, মহিলা ভোটাররা ফ্যাক্টর হচ্ছে এখানে ফ্যাক্টর হয়েছে, আচ্ছা, এবং বিশেষ করে ট্রাইবেল এলাকাতে, ঠিক আছে। তো এইটা আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। এইটা হয়তো বিজেপি হয়তো রিড করতে ভুল করেছে, ঠিক আছে, এই জন্য হয়তো ওনারা পিছিয়ে পড়েছেন। নয়তো যে পার্লামেন্টের নির্বাচনে ওনারা যেভাবে কাজ করেছিলেন, বিধানসভায় রিফ্লেক্ট হলো না কেন? এখানে বিধানসভায় কেন রিফ্লেক্ট হলো না পার্লামেন্টারি রেজাল্টটা ঝাড়খণ্ডে? আমি তো কয়েক বছর আগে যেতাম, মাঝে মাঝে যেতাম, সেখানে আদিবাসীদের মধ্যে কিছু কাজকর্ম করেছি। আচ্ছা, সেক্ষেত্রে বলতে পারি যে ঝাড়খণ্ডের আদিবাসীরা কিন্তু আসলে নিজেদের প্রকৃতির উপাসক বলে মনে করেন, তারা কিন্তু নিজেদের হিন্দু মনে করেন না। বিজেপি আসার পর 14 সালে ক্ষমতা আসার পর তাদেরকে হিন্দু হিসেবে তাদেরকে পরিচয় দেওয়ানোর চেষ্টা করছেন, পরিচয় করানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে আদিবাসীদের একটা বড় অংশই আছে তারা কিন্তু বলেন আমরা হচ্ছে প্রকৃতির উপাসক, আমরা হিন্দু নই। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা কিন্তু প্রকৃতির উপাসক। আচ্ছা, কিন্তু পরবর্তী সময়ে রাজা যেহেতু হিন্দু ধর্ম নিয়েছিলেন, বৈষ্ণব, তো সেখানে আদিবাসীরা রাজধর্মই পালন করার জন্য হয়তো মানে কনভার্টেড হয়েছে। আচ্ছা, তো সেখানে ঝাড়খণ্ডে সেটা হয়নি। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই যে মানে ইনফিল্ট্রেশনের ব্যাপারটা যেটা স্যার বললেন, সেটা ওদের মধ্যে খুব বেশি প্রভাবিত, মানে ওদেরকে প্রভাবিত করার মতো নয় আসলে। আচ্ছা,
তো কারণ হচ্ছে কি, তারা সেভাবে নিজেদের মানে যেভাবে আমরা হিন্দুত্ব বুঝে থাকি সেটা কিন্তু সেভাবে কিন্তু ওদের মধ্যে সেটা নেই। আচ্ছা। তো সেক্ষেত্রে জনজাতিভুক্ত বা আদিবাসী মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এর প্রভাব খুব কমই হয়। তো আর এছাড়া যেহেতু ওখানে একটা আদিবাসী লিডারশিপ আছে, সেখানে দেখা গেছে যে মানে স্থানীয় লিডারশিপ, আঞ্চলিক দল, সেখানে আঞ্চলিক দলের সঙ্গে থাকাটাই এরা শ্রেয় বলে মনে করে থাকে। আচ্ছা। সেটা হয়েছে। আর এছাড়া ওই যে নর্থ বেল্ট যেটা আছে সেটা তো মূলত মানে আদিবাসী নয় ওরা, তো ফলে ওখানে তো বিজেপির প্রভাব আছে, ঠিক যেরকম বিহারে বিজেপির প্রভাব আছে। ঠিক, মানে বিহার লাগোয়া যে অ্যাসেম্বলি সিটগুলো সেই প্রভাব সেখানে আছে। প্রভাবটা আছে সেই ক্ষেত্রে আর ইনফিল্ট্রেশনটা ব্যাপারটা এরকম নয় আসলে। আদিবাসীরা যা গ্রহণ করেন সেটা নিজের থেকেই গ্রহণ করেন। আচ্ছা। এবং যদি কোনো মানে আদিবাসী নয় এমন কারোর সঙ্গে যদি এরা সামাজিক বন্ধনে আবদ্ধ হন, সেটা যে জোর করে করা হয় ব্যাপারটা এরকম নয়। এটা বিজেপি বলার চেষ্টা করেছে, কিন্তু সেরকম নয়। আদিবাসী সমাজে যে নিয়ম নীতিগুলো আছে এটা সেরকম নয়। আদিবাসীরা নিজেদের কমিউনিটির মধ্যে সামাজিক বন্ধনে আবদ্ধ হন, ঠিক আছে, কিন্তু যদি কেউ মানে স্ব-উদ্যোগে যদি অন্য কারোর সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ হন, সেখানে কিন্তু আদিবাসীদের ওই রকম ব্যাপার থাকে না যেটা বিজেপি বা এনডিএ প্রচার করার চেষ্টা করেছে। ফলে সেক্ষেত্রে অনুপ্রবেশের ব্যাপারটা আসামের ক্ষেত্রে যেভাবে মানে চলবে, সেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেভাবে চলে না। তো এই ক্ষেত্রে কেন করেছিলেন এরা আমি জানি না, কারণ এদের তো অনেক কিছু রিডিং থাকে, অনেক অ্যানালিসিস থাকে। এখন বিজেপি নেতৃত্ব কেন সেটা করেছেন সেটা জানি না, হয়তো কি পলিসি নিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা যে আসলে ওখানে চলবে না সেটা কিন্তু বোঝা গেছে। ওকে, আমরা যদি একটু কাউন্টার কনসলিডেশন হয়ে গেছে এটা। আমরা ভোট পার্সেন্টেজের দিকে একটু যদি নজর রাখি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আপনি যেটা বলছিলেন যে হেমন্ত সোরেনের ঘটনায় সিম্পিতি ভোটের ব্যাপারটাও আছে, ভোট পার্সেন্টেজ কিন্তু প্রায় 4%-এর উপর ভোট বেড়েছে, 4%-এর কাছাকাছি ভোট বেড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। আমরা গতবার 2019 নির্বাচনে 30টি আসন ছিল, 18.72% ভোট শেয়ার ছিল। এবার 2024-এ এখন অবধি দেখা যাচ্ছে 34টি সিটে জয়লাভ করেছে, সবগুলো অবশ্যই রেজাল্ট বেরিয়ে গেছে। 34টি আসনে জয়লাভ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং 23.42% ভোট শেয়ার পেয়েছে। আমি যদি খুব বেশি ভুল না করি 23.44%, শেষ অব্দি 23.44% ভোট হয়েছে, ভোট শেয়ার। কংগ্রেসের 16টা আসন ছিল, এবারও 16টা আসন, কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। গতবার 13.88 ছিল, আর এবার জাতীয় কংগ্রেসের 15.56% হয়েছে। আর আরজেডির গতবার 1টি আসন ছিল, এবার 4টি আসন হয়েছে। বিজেপির 25টি আসন ছিল, এবার 21টি আসন, 4টি আসন কমে গেছে বিজেপির। 33.37% ভোট শেয়ার ছিল 2019-এ, এবার 33.26, খুব বেশি ভোট কমেনি, 33.18% হয়েছে শেষ অব্দি বিজেপি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোট শেয়ার বেড়েছে, আসনও বেড়েছে, কংগ্রেসের আসন একই রয়েছে কিন্তু ভোট শেয়ার অলমোস্ট 2%-এর ওপর বেড়েছে, এবং বিজেপির ভোট শেয়ার কমেছে সামান্য, কিন্তু সিট কমে গেছে 4টি। জাতীয় রাজনীতিতে বা বিহারের রাজনীতিতে ঝাড়খণ্ডের এই ফলাফল কোন রকম প্রভাব ফেলতে পারে কিনা? আমি বলবো, হ্যাঁ বল। তো সেকেন্ড যেটা মানে দেখুন, ঝাড়খণ্ডের যে নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে তার সরাসরি বা ইম্প্যাক্ট খুব বেশি হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, খুব বেশি হবে বলে মনে হয় না। হ্যাঁ, তবে অপোজিশনের কাছে একটা সোলেস যে আমরা তো উই হ্যাভ গট সামথিং, যদি বা দুটো রাজ্যের মধ্যে একটা গেছে ইন্ডিয়া, তো বেসিক্যালি হয়তো একটা না পাওয়ার থেকে কিছু একটা পেয়েছি, তো বেসিক্যালি তো যেটা ওদের যেটা প্লাস পয়েন্ট, যেটা কনফিডেন্স, সেটা হলো যে বেসিক্যালি দে কুড রেসিস্ট এনডিএ, কারণ কি এনডিএ পার্লামেন্টারি নির্বাচনে আপনার জয়লাভ করেছিল এখান থেকে। তো এটা বোঝাচ্ছে যে বেসিক্যালি যে যদি কোয়ালিশন রাজনীতি যদি যেতে হয় বা জোট রাজনীতিতে যদি সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে কিন্তু দে হ্যাভ এ চান্স ইন দ্য ডেজ টু কাম। আগামী বিভিন্ন যে সমস্ত রাজ্যে নির্বাচন হবে, সেখানে যদি সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় বা সুষ্ঠুভাবে যদি জোট করা যায়, তাহলে বিজেপির মতো শক্তিশালী গ্রুপ এবং এনডিএর মতো শক্তিশালী জোটের বিরুদ্ধে লড়তে পারবে তারা। কিন্তু সঙ্গে আরেকটা এখান থেকে এনডিএওকে আমার মনে হয় একটা লেসন নেওয়া দরকার, পার্টিকুলারলি আমার মনে হয় যেটা
যেটা হেমন্ত সোরেনের মতো যারা বেসিক্যালি আঞ্চলিক যারা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে মোটামুটি ভাবে যেখানে কংগ্রেসের পরিবর্তে যেখানে আঞ্চলিক শক্তিগুলি উঠে আসছে সেখানে বেসিক্যালি ওই যে ইডি সিবিআই বা বিভিন্ন এই সমস্ত যে আপনার এই যে ইন্টারভেনশন যে করানো যেটা এটা মানে এটা করলে আলটিমেটলি বেসিক্যালি জনগণের মধ্যে এটা উল্টো আর সিম্পেথি ফ্যাক্টর উল্টো কাজ করে আমার মনে হয় যেটা ঝাড়খণ্ড নির্বাচনে ঝাড়খণ্ডের কেসে শুধু এটা হলো না না এটা তো দেখুন না এটা এখন দিল্লি আসলে বোঝা যাবে দিল্লি ইজ নট প্রুভড দিল্লি নির্বাচন দেখলে পরে বোঝা যাবে ঠিক আছে যদি দিল্লি এবং আপনার কি জানি যদি ঝাড়খণ্ড যদি দেখা যায় দিল্লিতে আবার আপ সরকারই ঘুরে আসছে এবং ঝাড়খণ্ড যদি দেখা যায় তাহলে তার মানে তো এটা স্বীকার করতেই হবে যে বেসিক্যালি দিস আউটসাইড দ্য ইন্টারভেনশন বা উল্টো কাজ করছে উল্টো সিম্পেথি ফ্যাক্টরে কাজ করতে হবে। হেমন্ত সোরেনের পক্ষে তো কিছু কাজ করেছে কারণ কি কারণ শিবু সোরেনকে ওরা গড হিসাবেই জানে যে যেটা উনি বলছিলেন যে ওরা শক্তির উপাসক মানে ওরা বেসিক্যালি দে ডু নট বিলিভ ইন দ্য হিন্দু মাইথোলজি তো বেসিক্যালি তো শিবু সোরেনকে বেসিক্যালি ট্রাইবালরা অন্যভাবেই দেখে ওনার নামে যতই স্ক্যান্ডেল ফ্যান্ডেল যাই থাকুক তো হেমন্ত সোরেনের এটা একটা ফ্যাক্টর এটা কাজ করেছে সিম্প্যাথি ফ্যাক্টর। ওকে আমরা যদি একটু সময় খুব বেশি নেই আমার হাতে ফুরিয়ে গেছে আর 5 মিনিট সময় আছে যে উপনির্বাচনের যে আসনগুলো যদি দেখি সেখানেও কিন্তু ম্যাক্সিমামই বিজেপির দখলেই বা এনডিএর দখলেই গেছে কর্ণাটকে 3টি আসন কংগ্রেসের দখলে গেছে কেরালায় একটি কংগ্রেস একটি সিপিআইএম এর দখলে গেছে তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে প্লেন সুইপ পশ্চিমবঙ্গের তৃণমূলের 6টি আসনের মধ্যে 6টি আসনই তৃণমূলের দখলে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যান্টি ইনকামবেন্সি বলুন বা আরজিকর যে ফ্যাক্টরটা ছিল এই সবকিছুর পরও কিন্তু এই ফলাফল এটা কতটা তাৎপর্যপূর্ণ? এটা তো অ্যাকচুয়ালি কি হয় উপনির্বাচনের ফলাফল কিন্তু যে রাজ্যে যে ক্ষমতায় আছে যে দল ক্ষমতায় তাদের ফেভারই গেছে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই। ওকে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে তো ক্ষমতায় হচ্ছে তৃণমূল এবং কংগ্রেস এবং তৃণমূল তো ওদের ফেভারে গেছে আর বাকি রাজ্যগুলোতে তো বিজেপি ক্ষমতায় তো বিজেপির ফেভারে গেছে। তো কেরালাতে যেহেতু বিজেপি নেই সেখানে একটি লেফট পেয়েছে আর একটা পেয়েছে কংগ্রেস পেয়েছে ফলে ওইটাও স্ট্যাটাস কো মানে যে যার পাওয়ার তাই পেয়েছে। আর এছাড়া কি হয় উপনির্বাচনগুলোতে কিন্তু কন্ট্রোল রাজ্য সরকারেরই থাকে ফলে সেখানে নির্বাচনকে প্রভাবিত করার সমস্ত বন্দোবস্ত থাকে তো সেক্ষেত্রে সাধারণত তাদের ফেভারে যায়। এছাড়া যেহেতু সরকার পাল্টানোর কোনো সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে দেখা যায় কি সরকার পক্ষীয় যারা মানে শাসক দলীয় পক্ষ যারা ওরাই কিন্তু বেশি বেশি ভোট দান করে আর বিরোধী পক্ষ খুব বেশি ভোট দান করার দিকে যায় না যদি না এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে প্রবল কোনো জনরোষ তৈরি হয় যে এবার মানে আমরা পাল্টাবই অন্তত উপনির্বাচন আমরা দেখিয়ে দেবো যে সামনে কি হতে চলেছে তো এরকম কোনো পরিস্থিতি কোনো রাজ্যে নেই সবই মোটামুটি স্ট্যাটাস কোতে আছে। আর তৃণমূল তো অ্যাকচুয়ালি যেভাবে চালায় মানে কি হয় ইকোনমিক ইকোলজি বলে একটা ব্যাপার আছে অর্থনৈতিক বাস্তুতন্ত্র তৃণমূল এটা এমনভাবে ছড়িয়ে দিয়েছে ভাতার ভিত্তিতেই হোক অথবা মানে অর্থনৈতিক যে সম্পর্কগুলো আছে গ্রামীণ সমাজের ক্ষেত্রে বিশেষত দেখা যাবে যে এমনভাবে আছে যে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার ফলে কিছু না কিছু অর্থনৈতিক বেনিফিট গ্রামের মানুষ পাচ্ছে এভাবে একটা ছড়িয়ে দিয়েছে পুরো ব্যাপারটাকে ফলে সেখান থেকে যদি বেরিয়ে আসার ব্যাপার থাকে তাহলে কিন্তু দেখা যাবে তাদের অর্থনৈতিক ভিত্তিটা নষ্ট হয়ে যাবে গ্রামের মানুষের। সিপিএমও করেছিল হয়তো ত্রিপুরাতে কিন্তু আজকে বিজেপি যেটা করতে পারছে ত্রিপুরাতে এই ইকোলজিটা তৈরি করতে পারছে সেটার তুলনায় সিপিএম যেটা করে সেটা কিছুই না। এই জন্য কি হচ্ছে আমরা আপাতভাবে দেখবো যে মানে কর্মসংস্থানের সমস্যা আছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে নানা রকম মানে মিডিয়া খুললেই আমরা প্রিন্টেড মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া দেখবো নানা রকম সমস্যা কিন্তু শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন রকম ক্ষোভের গল্প আছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ক্ষোভের গল্প আছে নানা রকম বঞ্চনার গল্প আছে কথা দিয়ে কথা রাখেনি প্রতিশ্রুতি রক্ষা করে সমস্ত হয়েছে তারপরেও কিন্তু একটা জনসমর্থন থাকে দুর্নীতির কথা উঠে আসে দুর্নীতির বিভিন্ন বিষয় উঠে আসে তৃণমূলের ক্ষেত্রে ব্যাপকভাবে দুর্নীতির বিষয় উঠে এসেছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে কিন্তু জনভিত্তি কিন্তু ওদের নষ্ট হচ্ছে না। এই জনভিত্তি নষ্ট না হওয়ার কারণ হচ্ছে যে বাস্তুতন্ত্র মানে অর্থনৈতিক বাস্তুতন্ত্র তৈরি করা হয়েছে সেটা কিন্তু মানুষকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে সেখান থেকে কিন্তু মানুষের বের হওয়া খুব মুশকিল। এর জন্য দেখা গেছে যে সমস্ত উপনির্বাচনগুলিতে তৃণমূল কিন্তু মানে একচ্ছত্র ভাবে কিন্তু জয়ী হচ্ছে ঠিক যেরকম অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তাই তৃণমূলকে অনুসরণ করে কিন্তু অন্যান্য জায়গায় এই যে বিভিন্ন ভাতা প্রকল্পগুলো তৈরি করা হচ্ছে তৃণমূল প্রথম করেছিল তারপর সেই ভাতা প্রকল্প কিন্তু অন্যান্য রাজ্য করা হচ্ছে এবং তার বেনিফিট কিন্তু সেই রাজ্যে শাসক দলীয় যে আছে মানে শাসক দল কিন্তু পাচ্ছে। ওকে স্যার আপনার কি মনে হয়?
না না, প্রদীপ্তবাবু বেসিক্যালি ইজ ভেরি রাইট। তো বাইরিং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়, পশ্চিম বাইরের যে রাজ্যগুলো আছে, ধরুন না আপনি যদি উত্তরপ্রদেশের কথা বলেন, তাহলে সেখানে 9টার মধ্যে হয়তো 7টা পেয়েছে ওরা, দুটো অন্যান্যরা পেয়েছে। তো সমাজবাদী হতো বেসিক্যালি। অন্যান্য জায়গায় দেখা যায় যে বিরোধীরা হয়তো কিছু কিছু জায়গায় দাঁত হয়তো বসাচ্ছে কিছুটা, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা বিন্দুমাত্র হচ্ছে না, পাচ্ছে না। হ্যাঁ, তো এইটা হয়তো আমরা হয়তো কাছ থেকে আছি। সত্যি কথা যেটা হলো যে উপনির্বাচনে যে দল ক্ষমতায় থাকে, বিধানসভা যার নিয়ন্ত্রণে থাকে, তারই 90% জয় হয়। 10% বিরোধীরা পায় পশ্চিমবঙ্গে, সেটা হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি হয়নি, শুধু হয়নি না, পশ্চিমবঙ্গে ভোটের যেটা রাজনীতি আছে, ভোটের যেটা মানে জনগণের পার্টিসিপেশনটাও মনে হয় কম হয়। হ্যাঁ, এটা অন্যান্য রাজ্য মানে পশ্চিমবঙ্গে যে সিটে গতবার 10,000 ভোটে হয়তো বিরোধীরা জিতেছিল, এই ভারতে সেটা 50,000 ভোটে হারছে। সুতরাং এটাই একটা চিন্তার ব্যাপার। হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি স্ট্রাইকিং সিম্পটম। ঠিক। আর পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলছি, পশ্চিমবঙ্গে বিজেপি কি প্রভাব বিস্তার করতে পারছে না? গোটা ভারতবর্ষের চিত্র একদিকে, আর পশ্চিমবঙ্গের চিত্র কি অন্যদিকে ঘুরছে কিনা, সেই নিয়েও কিন্তু আমরা একদিন অবশ্যই আলোচনা করতে পারি, একটু গভীরে গিয়ে আলোচনা করতে পারি। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখছি বিজেপির নানান কৌশল, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের রেজাল্ট কিন্তু বিজেপির আশানুরূপ হচ্ছে না। সেটা কেন হচ্ছে না সেটা অবশ্যই আমরা এখানে একটা বিষয় আমি আগেও বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে কিন্তু মোহন ভাগবত আরএসএস এর যে প্রধান, ইনি কিন্তু মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। আচ্ছা। এবং আরএসএস এর সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূলের সম্পর্ক, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মোটেও খারাপ নয়। ফলে মানে তৃণমূল যদি ক্ষমতায় থাকে তাহলে বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে, কিন্তু হ্যাঁ, অন্যতম যে তাদের যে মানে প্যারেন্ট প্রতিষ্ঠান আরএসএস এর কিন্তু তত মাথা ব্যথার কারণ নয়। ওকে, আমরা বাংলাদেশের এই অশান্তির কনটেক্সটে কিভাবে মমতা ব্যানার্জি মা দুর্গার সঙ্গে তুলনা করছেন আরএসএস, এবং তারপর এই কনটেক্সটে একই জায়গায় আছেন কিনা এখন, সেই বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করতে পারবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ প্রীতবাবু, আপনাকেও। স্যার, আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, মহারাষ্ট্রে এনডিএ জয়ে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খুশি সারা দেশের বিজেপি কর্মীরা। আর অবশ্যই ঝাড়খণ্ড একটা একটু অক্সিজেন তো জুগিয়েছে নিশ্চয়ই ইন্ডিয়া জোটকে। তবে মহারাষ্ট্রের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও কিন্তু কোনো জটিলতা নেই বলে দাবি করলেন দেবেন্দ্র ফডনবিস। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী 5 বছরের জন্য এবার মহারাষ্ট্রে বিজেপির মুখ্যমন্ত্রী পেতে চলেছে। তবে মহারাষ্ট্র হোক কিংবা ঝাড়খণ্ড, কি হয় আগামী দিনে সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।